বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো আমরা দেশের এই কোভিড যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত বিআরএসসি অনলাইন ক্লাসে সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আবারও এসেছি তোমাদেরকে পাঞ্চুয়েশন মার্কসের পার্ট 2 নিয়ে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস। তা অষ্টম শ্রেণী, নবম, দশম শ্রেণী এবং যারা ইন্টারের শিক্ষার্থীরা আছে তাদের জন্য খুবই সহজ বলে আশা করি। তো চলো আমরা আমাদের লেসন শুরু করি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার লেসন। তো প্রথমে আমার পরিচিতি দিয়ে নিই। আমি শাহ মোহাম্মদ আহমেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল কলেজে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। তো চলো আমরা আমাদের লেসনে চলে যাই। আমরা এর আগে ফুল স্টপের ব্যবহার জেনেছিলাম এবং কমা ব্যবহারের রোল 3 পর্যন্ত আলোচনা করেছিলাম এবং পাঞ্চুয়েশন মার্কসের আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং গুরুত্বপূর্ণ ইংরেজিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন মার্কসগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। তোমরা যদি ওই ক্লাসটা যারা দেখোনি ওই ক্লাসটা দেখে আসো, আশা করি তোমরা উপকৃত হবে এবং আমাদের পার্ট 2 বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা এখন কথা না বলে লেসনে চলে আসি। তো রুল 4 বলা হচ্ছে যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে কমা হবে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার আগে কমা হবে। তো আমরা জানলাম আজকে যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং অ্যাবসলিউট কনস্ট্রাকশন যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তারপরে কমা দিতে হবে, মধ্যে থাকলে ওই অ্যাবসলিউট কনস্ট্রাকশনের উভয় পাশে কমা দিতে হবে এবং যদি অ্যাবসলিউট কনস্ট্রাকশন বাক্যের শেষে থাকে তাহলে তার আগে কমা দিতে হবে। এখন শিক্ষার্থীরা অনেকে এটা বুঝতে পারে না যে আসলে অ্যাবসলিউট কনস্ট্রাকশনটা আসলে কি। আমরা এটা অনেকগুলো নাম আছে, যেমন অ্যাবসলিউট কনস্ট্রাকশনকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট অথবা অ্যাবসলিউট ফ্রেজ। আমরা বলছি অ্যাবসলিউট কনস্ট্রাকশন অথবা নমিনেটিভ অ্যাবসলিউট অথবা অ্যাবসলিউট ফ্রেজ। তো এখন অ্যাবসলিউট কনস্ট্রাকশন মূলত হচ্ছে একটা নাউন ফ্রেজ। আমরা যদি সংজ্ঞাটা বলি যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন ইজ এ নাউন ফ্রেজ দ্যাট বিগিনস অর এন্ডস এ সেন্টেন্স। আচ্ছা, এটা মূলত একটা নাউন ফ্রেজ যা বাক্যকে শুরু করে বা বাক্যের শেষে থাকে। The phrase has no connection with the other parts অথবা the rest of the sentence। আচ্ছা, এবং বাক্যের অন্য অংশের সাথে এই অ্যাবসলিউট কনস্ট্রাকশনের কোনো গ্রামাটিক্যাল কানেকশনও থাকে না। তো আমরা মনে হয় সংজ্ঞাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি তোমাদের সুবিধার্থে অনেকটা সহজে আলোচনা করব। চলো আমরা একটা উদাহরণে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বলা হচ্ছে দ্য ডিনার বিং অফার্ড দ্য লেফট দ্য প্লেস। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন। দেখো আমাদের রেড কালারে এখানে তোমার মার্ক করা আছে দ্য ডিনার বিং অফার্ড। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। তো আমরা প্রথমে বলছিলাম অ্যাবসলিউট কনস্ট্রাকশন হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজটা কি? এটা হচ্ছে ডিটারমাইনার প্লাস নাউন। আমি আবার বলছি ডিটারমাইনার প্লাস নাউনকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন এখানে ডিনার যদি নাউন হয় তার আগে ডিটারমাইনার আছে এখানে তোমার দা। তো এ এন্ড দা এই আর্টিকেলসগুলো কিন্তু একটা ডিটারমাইনার্স। তো যাই হোক, তো দি প্লাস নাউন অর্থাৎ ডিটারমাইনার প্লাস নাউন দ্য ডিনার, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। আমরা জানি এটা নাউন ফ্রেজ হবে। আচ্ছা, তো এটা চিনার আরেকটা উপায় হচ্ছে আমরা নিচে বাক্যটা দেখো কিভাবে লিখছি। দ্য ডিনার ওয়াজ অফার। এখানে বিংকে যদি আমরা টেন্স অনুযায়ী আমরা রূপান্তর করি তাহলে বিং থেকে এখানে ওয়াজ আসছে, যেহেতু অপর অংশটা লিভের পাস্ট টেন্স লেফট, কাজে বিং থেকে আমরা অক্সিলারি ভাবে এখানে ওয়াজ নিয়ে আসবো। এখন তো অনেকে ভাববে যে স্যার ঠিক আছে আমরা বিং থেকে টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ে নিয়ে আসবো, তাহলে কি আমরা চিনতে পারবো? হ্যাঁ, এটা চিনার আরেকটা উপায় হচ্ছে এটা নাউন ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, আমরা বিংকে আমরা টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ে রূপান্তর করতে পারি। এবং আমরা যদি এই নমিনেটিভ কনস্ট্রাকশন বা অ্যাবসলিউট কনস্ট্রাকশনকে যদি আমরা বিকজ অথবা আফটার শুরুতে দিয়ে দিই, এই ফ্রেজে আমরা যদি এই অ্যাবসলিউট কনস্ট্রাকশনের শুরুতে বিকজ অথবা আফটার দিয়ে এটাকে আমরা পড়ি তাহলেই বুঝতে পারবো। তাহলে এটা মূলত একটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত হবে। তাহলে আমরা ক্লজটার শুরুতে আমরা বসাবো বিকজ। যদি আমরা দেই দ্য বিকজ দ্য ডিনার ওয়াজ অফার, বিকজ দ্য ডিনার ওয়াজ অফার, তাহলে কিন্তু এখানে অর্থ পূর্ণতা পেল না, বাক্যটা সম্পূর্ণরূপে শেষ হলো না। যদি আমরা বলি বিকজ দ্য ডিনার ওয়াজ অফার, ডিনার শেষ হয়ে গিয়েছিল এই কারণে, তাহলে এই কারণে কী হয়ে গিয়েছিল? আমরা যদি পরের অংশটা না পড়ি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারি না। অর্থাৎ আমরা যদি অ্যাবসলিউট কনস্ট্রাকশনের শুরুতে আমরা কনজাংটিভ ওয়ার্ড যেমন
কি আনতে পারি, আমরা যদি শুরুতে বিকজ অথবা আফটার দিয়ে কোশ্চেন করি তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হবে এবং এটা পরের বাক্য ছাড়া এর অর্থ সম্পূর্ণরূপে এটা প্রকাশ করতে পারবে না। অনুরূপভাবে দ্য সান হ্যাভিং সেট উই রিচড হোম, তাহলে এখানে দ্য সান হ্যাভিং সেট এটা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন। এখানে বাক্যটা ছিল মূলত দ্য সান হ্যাড সেট। আচ্ছা, উই রিচড হোম, তাহলে হ্যাভিং থেকে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে আসি, যেহেতু রিচের পাস্ট টেন্স রিচড, আমরা হ্যাভিং থেকে আমরা পাস্ট টেন্সে হ্যাড নিয়ে আসবো। তো এখানে যদি আমরা বাক্যের শুরুতে আফটার অথবা বিকজ ধরি তাহলে কি হয়, আফটার দ্য সান হ্যাড সেট, সূর্য ডুবে যাওয়ার পরে, এতটুকু বলে যদি থেমে যায় তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হলো না, অর্থাৎ বাক্যটা একটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর হয়ে গেল। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসলিউট। তো এখানে এরপরে কমা দিতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউটগুলো বাক্যের শুরুতে হওয়ার জন্য তারপরে কমা দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সহজ বিষয় হচ্ছে যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসলিউট কখন ব্যবহৃত হয়। Absolute construction is used to compress two sentences into one. আমি আবার বলি, it is used to compress two sentences into one. দুটো বাক্যকে কম্প্রেস বা সংকুচিত করে একটা বাক্যের মধ্যে নিয়ে আসার নামই হলো absolute construction। যেমন বাক্যগুলো ছিল the dinner was over, they left the place। এই দুটো বাক্যকে আমরা একত্রিত করলাম, the dinner being over, they left the place। অনুরূপভাবে the sun had set, সূর্য ডুবে গিয়েছিল, একটা বাক্য হয়ে গেল। ওই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম, আরেকটা বাক্য হয়ে গেল। এই দুটো বাক্যকে আমরা কম্প্রেস করে ইনটু ওয়ানে নিয়ে আসবো, তাহলে হবে দ্য সান হ্যাভিং সেট, ওই রিচড হোম। তাহলে আমরা কি করি, দুটো বাক্যকে একটা বাক্যে সংকুচিত করে নিয়ে আসার নামই হলো অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অথবা আমরা অ্যাবসলিউট কনস্ট্রাকশনে বিং এবং হ্যাভিংকে টেন্স অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ওয়াজ ওয়ার রূপান্তর করে তার শুরুতে বিকজ বা আফটার বসালে ওই বাক্যটা বা ক্লজটা যখন এটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত হয় তখনই আমরা বুঝতে পারি এটি হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসলিউট। তো এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তারপরে কমা হবে, মধ্যে থাকলে উভয় পাশে কমা হবে, শেষে থাকলে তার আগে কমা হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, the battle being over, the soldiers cruised back to the camp। আচ্ছা, ব্যাটল শেষ হয়ে গেলে ওই সোলজার বা সৈনিকরা তারা কি করেছিল, ক্যাম্পে ফিরে এসেছিল। তো এটা একই অবস্থা, the battle was over, full stop, the soldiers crossed back to the camp। তো আমরা এখানে কমার পরিবর্তে ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার করে ওয়াজ থেকে বিং দিয়ে আমরা দুটো বাক্যকে একটা বাক্যে আমরা পরিণত করেছি এবং the battle being over এটা হয়ে গেল আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন। তো তুমি এটাকে কিভাবে কোশ্চেন করতে পারো, বিকজ দ্য ব্যাটল বিং ওভার, ব্যাটল শেষ হয়ে যাওয়ার কারণে কি হয়েছিল, তা বুঝতে হবে, পরের অংশে উত্তর খুঁজতে হবে, পরের অংশের উপর নির্ভর করতে হবে, এজন্যই প্রথম অংশটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এবার নিচের বাক্যে চলে আসি, এটা একটু ভিন্ন ধরনের। এখানে অ্যাবসলিউট কনস্ট্রাকশন আছে আই থিঙ্ক, এবং এটা মধ্যে বসার জন্য আমার উভয় পাশে কিন্তু কমা দিতে হচ্ছে। তো অনেকে ভাববে স্যার আই থিঙ্ক এটা আবার কিভাবে চিনবো। হ্যাঁ, একদম সহজ করে বলতে হবে, যদি কোনো বড় বাক্যের মধ্যে ছোট কোনো বাক্য এসে যায়, আবার বলছি বড় কোনো বাক্যের মধ্যে যখন ছোট কোনো বাক্য এসে যাবে এটাও কিন্তু একটা অ্যাবসলিউট কনস্ট্রাকশন। তুমি এটাকে আবার বিকজ দিয়ে কোশ্চেন করতে পারো, বিকজ আই থিঙ্ক, কারণ আমি চিন্তা করি, আফটার আই থিঙ্ক, আমি চিন্তা করার পরে, এভাবেও কোশ্চেন করতে পারো। আবার ধরতে পারো বড় কোনো বাক্যের মধ্যে যখন ছোট কোনো বাক্য ঢুকে যাবে, এটাও কিন্তু অ্যাবসলিউট কনস্ট্রাকশন। তাহলে এখানে মিস্টার খান, আই থিঙ্ক, ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল, আমি মনে করি তিনি হচ্ছে স্কুলের বেস্ট টিচার। এখানে আই থিঙ্ক কিন্তু বাক্যের মধ্যে চলে আসছে, এটা কিন্তু ছিল না এই বাক্যটার মধ্যে। কথাটা হওয়ার ছিল এভাবে, মিস্টার খান ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। আশা করি সকলেই বুঝতে পেরেছ। চলো আমরা আমাদের নেক্সট রুলে চলে যাচ্ছি। এবার রুলে 5-এ চলে আসলাম। একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর, হ্যাঁ আমরা জানি বাক্যে যদি একাধিক পেয়ার অফ ওয়ার্ডস মানে শব্দ জোড়া, পেয়ার অফ ওয়ার্ডসের বাংলা অর্থ হচ্ছে শব্দ জোড়া। তো আমরা জানি যে অনেকগুলো শব্দ সাধারণত অ্যান্ড দিয়ে যুক্ত হয়, জোড়া জোড়া শব্দ হয়। তো সেগুলো যদি পাশাপাশি থাকে অনেকগুলো শব্দ জোড়া, আমরা সেগুলো কমা দিয়ে আমরা পৃথক করব। তো অর্থাৎ একাধিক পেয়ার অফ ওয়ার্ডস বা শব্দ জোড়া থাকলে প্রত্যেক জোড়ার পরে আমরা কমা দিব। যেমন হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুর আর অল ইকুয়াল টু অল। হ্যাঁ, উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্র সকলেই সৃষ্টিকর্তার নিকট সমান। আমার মনে হয় সকলে বুঝতে পেরেছো। দেখো, হাই অ্যান্ড লো দুইটা ওয়ার্ড, পেয়ার অফ ওয়ার্ডস অ্যান্ড দ্বারা যুক্ত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড দ্বারা যুক্ত, এবং অ্যান্ড দ্বারা যুক্ত এই ফ্রেজগুলো বা ওয়ার্ডসগুলো পাশাপাশি থাকার জন্য এই ফ্রেজগুলোর মধ্যে কিন্তু কমা হচ্ছে। এবার চলে আসে আমরা রুল 6-এ। ডিরেক্ট স্পিচে রিপিটিং ভার্বের পরে সর্বদাই কি হবে, কমা হবে। যেমন হি সেড, সে বলল, আই শ্যাল গো, আমি যাব। তো
তো আমরা যারা নেরেশন যারা পড়েছি বা পড়ছি আমরা ইজিলি বুঝতে পারি আসলে ডিরেক্ট স্পিচটা কি। যখন বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল বা হুবহু সেইভাবে বর্ণনা করা হয় তখন বক্তার মুখের কথা বা বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। অর্থাৎ বক্তার মুখের কথা বা বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। আর ইনভার্টেড কমাটা শুরু হয় মূলত অনেকটা দেখতে 66-এর মতো আর শেষ হয় 99-এর মতো। এই ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বক্তার মুখের কথা বা বক্তব্যকে রাখতে হবে। তো এখানে ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা বড় হাতে হবে এবং যে বাইরে যে একটা রিপোর্টিং ভার্ব থাকবে তারপরে একটা কমা হবে। তাহলে আমরা জানলাম ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিতে রিপোর্টিং ভার্বের পর অর্থাৎ এখানে একটা কমা হবে। হি সেড কমা তারপরে বক্তব্য হচ্ছে আই শ্যাল গো, সে বলল আমি যাব। তারপর চলে আসি আমরা রুল 7-এ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজকে কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে এবং মধ্যে থাকলে উভয় পাশে হবে। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ যদি কোন সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে তারপরে এবং মধ্যে থাকলে তাহলে উভয় পাশে কমা হবে। তাহলে আমরা এখন শুরু করি। রানিং অ্যাওয়ে কমা দ্য কালপ্রিট এস্কেপড হিমসেলফ, দৌড়ে পালিয়ে গিয়ে ওই কালপ্রিট বা কুলাঙ্গারটা সে নিজেকে রক্ষা করেছে। তাহলে এখন রানিং অ্যাওয়ে অর্থ হচ্ছে তোমার দৌড়ে গিয়ে। আমরা যদি এই যে তোমার ফ্রেজটা আছে রানিং অ্যাওয়ে, তাকে তুমি কেন বা কিভাবে দ্বারা প্রশ্ন করো, কোথায় কেন কিভাবে এগুলো দ্বারা তুমি প্রশ্ন করো। কোথায় কেন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর যে ফ্রেজ উত্তর দিবে, কোথায় কেন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে ফ্রেজ উত্তর দিবে সেই ফ্রেজটি হচ্ছে এখানে অ্যাডভার্ব ফ্রেজ। তো আমরা প্রশ্ন করি যে কালপ্রিটটা নিজেকে কিভাবে এসকেপ বা রক্ষা করবে, উত্তরটা হবে রানিং অ্যাওয়ে বা দৌড়ে গিয়ে। কাজে রানিং অ্যাওয়ে উত্তর দিচ্ছে, কাজে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। তো বাক্যের শুরুতে থাকার জন্য আমাকে এখন অবশ্যই একটা কমা ব্যবহার করতে হচ্ছে। এবার চলে আসে আমরা রুল 8-এ, এটা হলো একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর। আমরা অনেক সময় একই শব্দ দুইবার বলি বা লিখি বা পুনরুক্তি ঘটতেই পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইউ আর কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক, তুমি এই কাজটি করার জন্য যথেষ্ট পরিমাণে সামর্থ্যবান। তো আমরা এখানে কোয়াইট শব্দটা আমরা এখানে পাশাপাশি বা দুইবার উল্লেখ করলাম, মানে এখন শব্দটার পুনরুক্তি ঘটলো, যে জন্য আমরা কোয়াইটের পরে আমরা কমা ইউজ করেছি, তারপর আবার কোয়াইট লিখেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন চলো আমাদের লেটস মুভ অন টু আওয়ার নেক্সট রুলস। রুল 9 বলা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে, কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে। যেমন এখানে ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, এখানে মূলত শর্ত বোঝাচ্ছে, যে বাক্য দ্বারা শর্ত বোঝাবে এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে। যদি সে আসে তাহলে সে আসলে কি হবে, আই শ্যাল গো, আমি যাব। তাহলে সে আসলেই আমি যাব। তাহলে এখানে অবশ্যই হ্যাঁ এখানে কারণ বোঝাতে পারে, শর্ত বোঝাতে পারে, তো এখানে শর্ত বোঝানো হচ্ছে। তো যাই হোক রুল 10-এ বলা হচ্ছে সেন্টেন্সের ভার্ব অমিশন বা অনুল্লেখ করার পর, অনেক সময় ভার্ব কি থাকে অমিশন হয়ে যায় বা অনুল্লেখ হয়ে যায়। যেমন শি বট এ চেইন অ্যান্ড হি কমা এ সেট অফ কমস। যেমন আমাদের অ্যান্ডের যে প্রথম ক্লজটা ছিল শি বট এ চেইন, এখানে কিন্তু পার্ট ছিল বট, সে একটা চেইন কিনেছিল। আবার দ্বিতীয় ক্লজটাও হওয়ার কথা ছিল এভাবেই, হি বট এ, এখানে কমার জায়গায় ছিল বট, হি বট এ সেট অফ কমস। কিন্তু আমরা এই যে বট ভার্বটাকে পুনরায় উল্লেখ না করে এই বট ভার্বটা এখানে অমিশন হয়েছে বা অনুল্লেখ হয়েছে, যার জন্য আমাকে তার পরিবর্তে একটা কমা দিতে হচ্ছে। বাক্যটা ছিল এরকম, শি বট এ চেইন অ্যান্ড হি বট এ সেট অফ কমস। আমি দ্বিতীয়বার আর বট লিখবো না, তার পরিবর্তে আমি কমা ইউজ করবো। যেমন সে একটা চেইন কিনলো আর সে কিনলো এক সেট চিরুনি কিনলো, কমস মানে চিরুনি। তারপর চলে আসি 11-এ, দ্য ক্লজকে, দুটি ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন আই স হার ইন লন্ডন, আমি তাকে লন্ডনে দেখেছিলাম। হোয়ার আই লিভ ফর 20 years, যেখানে আমি 2 বছর বসবাস করতাম। তাহলে প্রথম ক্লজটা ছিল আই স হার ইন লন্ডন কমা, তারপরে ক্লজটা হচ্ছে হোয়ার আই লিভ ফর 20 years। তারপরে ক্লজটা হচ্ছে অলদো হি ট্রাইড হিজ লেভেল বেস্ট, যদিও সে তার সাধ্যমতো চেষ্টা করেছিল। এখানে ট্রাইড হিজ লেভেল বেস্ট ফ্রেজ ওয়ার্ড, যার বাংলা অর্থ হলো সাধ্যমতো চেষ্টা করা।
হি কুড দ্য, এটা হবে হি কুড নট ম্যানেজ দ্য মানি। যদিও সে সাধ্যমতো চেষ্টা করেছিল, সে তার মানি বা পয়সাটা ম্যানেজ করতে সক্ষম হয়নি। তাহলে এখানে প্রথম ক্লোজ হচ্ছে অল হি ট্রাইড হিজ লেভেল বেস্ট, থামতে হবে, বিরতি নিতে হবে, কমা দিতে হবে, তারপরে ক্লোজটা হচ্ছে হি কুড নট ম্যানেজ দ্য মানি। তারপর রুল 12 আসি, দুটি অ্যাডজেক্টিভ যখন ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম হিসাবে আসে তখন তাদেরকে কমা দ্বারা আলাদা করা হয়। যেমন হি হ্যাজ এ স্মল কমা রেড ডগ, তার আছে একটা ছোট লাল কুকুর। তাহলে আমরা জানি ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম। তো এখানে স্মল যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা যদি অ্যাডজেক্টিভের পরে তো নাউন বসি বা নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, তো যেমন ডগ যেমন নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হচ্ছে রেড। কিন্তু এখানে স্মল অ্যাডজেক্টিভের পরে নাউন না আসে, স্মল অ্যাডজেক্টিভের পরে আরেকটা অ্যাডজেক্টিভ চলে আসলো রেড, এখানে তোমার ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম হয়ে গেল। একদম সহজ করে বললে একটা অ্যাডজেক্টিভের পরে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি, কাজে এখানে একটা কমা ব্যবহার করতে হবে। তারপর আরও আছে হি হ্যাজ এ শর্ট লিটল সিস্টার, তার আছে একজন খাটো ছোট বোন, তার সিস্টার হচ্ছে লিটল এবং শর্ট। তাহলে শর্ট ছিল এখানে অ্যাডজেক্টিভ, আবার লিটল এখানে অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভের মধ্যে আমরা একটা কমা বসিয়ে দিলাম। আবার রুল 13-এ চলে আসি, মান্থ ডে ইয়ার, এখানে একটা হ্যাঁ কমা হওয়ার কথা ছিল। মান্থ ডে ইয়ার ফরম্যাটে তারিখ লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়। কোন মাস, দিন, বছর এই সমস্ত ফরম্যাটে আমরা যখন তারিখ লিখি তখন আমরা কমা ব্যবহার করি। যেমন ইট ওয়াজ এস্টাবলিশড অন এপ্রিল 12, 1990, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালের 12 এপ্রিল। একদম সহজ ভাষায় বললে ইয়ার বা সাল থেকে তারিখগুলোকে আলাদা করতে, এই ইয়ার বা সাল থেকে তারিখগুলোকে আলাদা করতে মধ্যে আমাদের কমা দিতে হবে। যেমন 1992 সাল আর এটা হচ্ছে এপ্রিলের 12 তারিখ, তারিখ এবং ইয়ারের মধ্যে কমা দিতে হবে। তারপরে অনুরূপভাবে আছে দ্য ক্লাস উইল স্টার্ট অন অক্টোবর 19, 2017, 2017 সালে 19 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এরকম। তারপর চলে আসে রুল 14-এ, পার্টিসিপল ফ্রেজকে মূল ক্লজ থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। তাহলে পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে একদম সহজ করে বললে হবে প্রেজেন্ট পার্টিসিপল যেগুলো আছে এগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে বলা হচ্ছে ওয়াচিং দ্য নিউজ, হিয়ার থেকে আইএনজি যুক্ত হবে হিয়ারিং দ্য ভয়েস। তো বললো এখানে ওয়াচিং দ্য নিউজ কমা উই কেম টু নো দ্য ম্যাটার, এই নিউজটা দেখে আমরা বিষয়টি জানতে পারলাম। হিয়ারিং দ্য ভয়েস, ওই কণ্ঠস্বর শুনে আই নিউ ইউ, আমি তোমাকে চিনতে পেরেছিলাম। তাহলে পার্টিসিপল ফ্রেজকে আমরা কি করি, মূল ক্লজ থেকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। তারপর চলে আসে আমরা রুল 15-এ, স্টেটমেন্ট থেকে ট্যাগ কোশ্চেনকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করব। স্টেটমেন্ট থেকে যদি আমরা ট্যাগ কোশ্চেনকে আলাদা করতে চাই, যেমন হি নোজ দ্য ম্যাটার, এ হচ্ছে স্টেটমেন্ট বা বাক্যটা, সে বিষয়টি জানে। এটা ট্যাগ কোশ্চেন করলে হবে ডাজন্ট হি, সে কি জানে না। তো আমরা দেখো যে ট্যাগ কোশ্চেনটা, তার আগে আমরা স্টেটমেন্ট এবং ট্যাগ কোশ্চেনের মধ্যে একটা কমা ব্যবহার করব। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। ডিডন্ট হি, সে কি কাজটি করেনি। তো এখানে স্টেটমেন্ট হচ্ছে বা বাক্যটা হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক কমা, তারপর ট্যাগ কোশ্চেন হচ্ছে ডিডন্ট হি, আমরা এভাবে লিখব। তারপর রুল 16-এ চলে আসলে বাক্যের অন্যান্য শব্দ থেকে প্লিজকে আলাদা করতে প্লিজের আগে কমা বসে, তবে প্লিজ মধ্যে থাকলে কমা বসে। যেমন উইল ইউ হেল্প মি প্লিজ, প্লিজ বাক্যের শেষে আছে তার আগে কমা। আর প্লিজ যদি বাক্যের মধ্যে থাকে কোনো কমা হবে না। কিন্তু প্লিজ যদি আমরা বাক্যের প্লিজ বাক্যের মাঝে বা শেষে সব জায়গায় বসতে পারে, কিন্তু কাইন্ডলি শুধু বাক্যের শুরুতে বসতে পারে। আমরা অনেক সময় প্লিজের পরিবর্তে কাইন্ডলি ব্যবহার করি, কাইন্ডলি ব্যবহার করলে বাক্যের শুরুতে হবে, আর প্লিজ মাঝে শেষে সব জায়গায় বসতে পারে। তো প্লিজ শেষে থাকলে তার আগে কমা হবে, আর প্লিজ মধ্যে থাকলে কোনো কমা দিতে হবে না। এবার চলে আসি রুল 17-এ, চিঠির শেষে ইউজ ফেথফুলি, ইউজ সিনসিয়ারলি, ইউজ এভার ইত্যাদি ক্লোজিং এর পর কমা ব্যবহৃত হয়। এটা তোমরা সবাই জানো, যারা আমরা লেটার লিখি, আমরা স্টুডেন্টরা সবাই জানি। চিঠিপত্রের সম্বোধন বা অ্যাড্রেসিং এর পর কমা ব্যবহার করতে হয়। যেমন আমরা চিঠিপত্রের সম্বোধন করে থাকি যে ডিয়ার স্যার কমা মাই ডিয়ার ফাদার, এগুলো আমরা সম্বোধন করে থাকি। ওই সমস্ত সম্বোধনের ক্ষেত্রে চিঠিপত্রে আমাদের কমা দিতে হবে। রুল 18-এ আসি, কারো দৃষ্টি আকর্ষণ করে কিছু করার ইচ্ছা প্রকাশ করলে বা কিছু জানতে চাওয়া হলে হ্যালো এর পর কমা বসে। আমরা জানি হ্যালো দ্বারা সাধারণত কারো মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা হয়। তো আমরা হ্যালোর পরে কি বসাতে যাচ্ছি, কমা বসাতে যাচ্ছি। যেমন হ্যালো কমা মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, যে হ্যালো মানিক তুমি আজকে এত চুপচাপ বা শান্ত কেন। হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার, হ্যাঁ হ্যালো মঞ্জুর কি ব্যাপার। তাহলে আমরা হ্যালোর পরে কি করলাম, কমা দিলাম। এখন যেহেতু হ্যালোর পরে আমরা কমা দিব, আর হ্যালো দ্বারা আমরা মানিকের বা হ্যালো দ্বারা মঞ্জুরের দৃষ্টি আকর্ষণই করলাম, সেজন্য মানিক বা মঞ্জুরের পরে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন বসতেছে।
আর দৃষ্টি আকর্ষণ করা বোঝাতে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন বসে, কিন্তু হ্যালোর পরে কমা আর যার মনোযোগ আকর্ষণ করলাম তারপরে নোট অফ এক্সক্লেমেশন। চলে আসি আমরা পরবর্তী রুলস। বিষয় প্রকাশ করতে বা কারো কাজের প্রশংসা জ্ঞাপন করতে উভয়ের পরে কমা বসে। আমরা ও দ্বারা বিষয় প্রকাশ করতে পারি, আবার কারো কাজের প্রশংসাও আমরা প্রকাশ করতে পারি। যেমন ওহ দ্যাটস মার্ভেলাস, ওহ এটা খুবই মার্ভেলাস, বা ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, ও এটা শুনে আমি খুবই দুঃখিত। ওহ গ্রেট, কংগ্রেচুলেশনস। আমরা এই ধরনের কথা বলে থাকি। তো আমরা মনে হয় প্রথম বাক্যে ও দ্বারা প্রশংসা করেছি, ওহ দ্যাটস মার্ভেলাস, আর পরের বাক্যে আমরা বিষয় প্রকাশ করেছি, বা ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, ওহ গ্রেট, কংগ্রেচুলেশনস। তো যাই হোক, আমরা এখানে প্রথম বাক্যে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি, পরের বাক্যে আমরা এটা শুনে দুঃখিত হয়েছি, পরের বাক্যে আমরা একটু দ্যাট গ্রেট আমরা প্রশংসা করেছি। তো আমরা এই সমস্ত বাক্যে ওর পরে কি করি, আমরা কমা ব্যবহার করি। তারপর চলে আসে রুল 20-তে, কারোর নাম উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করলে থ্যাংক এর পর কমা বসে। যেমন থ্যাঙ্কস রাজ, থ্যাঙ্কস নীনা, তো থ্যাঙ্কস এর পরে কমা হবে। এরকম থ্যাঙ্কস নীনা, এখানে থ্যাঙ্কস এর পরে কমা হবে। মানে কারোর নাম উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করলে সেখানে থ্যাংক এর পরে কমা হবে। আমরা একদম চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে, অতি দ্রুত শেষ হয়ে যাবে। রুল 21-এ চলে আসলাম। অনুমতি প্রার্থনা করার সময় এবং কাউকে স্যার সম্বোধন করে বক্তব্য শুরু হলে স্যারের পর কমা বসে। তাহলে অনুমতি প্রার্থনা করার সময় এবং কাউকে স্যার বলে সম্বোধন করে বক্তব্য শুরু করলে স্যারের পর কমা বসে। যেমন স্যার ইটস 900 টাকা, স্যার এখানে 900 টাকা, স্যার কমা মে আই কাম ইন, স্যার আমি কি এখানে আসতে পারি। এখন আমরা অনুমতি জ্ঞাপন করেছি আর প্রথমে আমরা স্যারকে স্যার বলে সম্বোধন করেছি। তো যাই হোক, স্যারের পরে কি হচ্ছে, কমা হচ্ছে। হ্যাঁ, এখন স্যার যদি বাক্যের শেষে থাকে তাহলে কিন্তু স্যারের আগে কমা হবে। তারপর চলে আসি রুল 22-তে, ইয়েস, নো, ওয়েল, অলরাইট, তারপর হ্যালো, বাট, হাউএভার, নেভারদিলেস, বিসাইডস, মোরওভার ইত্যাদি ওয়ার্ড যদি বাক্যের শুরুতে বসে তাহলে এগুলোর পরে কমা বসে। একদমই সহজ, তোমাদের শুধু ওয়ার্ডগুলো মুখস্থ রাখলেই হবে বা মনে রাখলেই হবে, একটু খেয়াল করে পড়লেই হবে যে এই ওয়ার্ডগুলো থাকলে তারপরে কিন্তু কমা হয়। যেমন ওয়েল, কমা, ইট ওয়াজ এ বিট সিক, সরি আই ওয়াজ এ বিট সিক, ইয়েস আই থিঙ্ক ইউ আর রাইট, হ্যালো আম তাহমিদুল। তাহলে আমরা এখানে বাক্যগুলো ওয়েল, ইয়েস, হ্যালো এগুলো করে কিন্তু কমা হচ্ছে। আবার রুল সর্বশেষ রুলে চলে আসছে আমরা আমাদের কমার আজকের সর্বশেষ রুল। যদি তোমরা বাসায় এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বা বই নিয়ে বসো বা ভিডিওটা যদি টেনে টেনে না দেখে একটু ধীরে মনোযোগ দিয়ে দেখো, আশা করি সকলে উপকৃত হবে। আজকের এই ক্লাসটা শুধু জেএসসি পরীক্ষার্থীদের জন্য না, নবম, দশম, অষ্টম শ্রেণী এবং ইভেন ইন্টার পর্যায়ে যারা আছো পাঞ্চুয়েশন মার্কস অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলেরই আছে। তো যাই হোক, এবার চলে আসে আমরা রুল 23-তে, হাউএভার, দেয়ারফোর, ইনডিড, অফ কোর্স, ফর ইনস্ট্যান্স, বিসাইডস, ইনফ্যাক্ট, সো প্রভৃতি ওয়ার্ডসের পূর্বে উপরে কমা বসে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে উভয় পাশে কমা হচ্ছে, আর যদি প্রথমে থাকে তাহলে তার পরে কমা হচ্ছে। যেমন হি ইজ ইনডিড অ্যান অনেস্ট ম্যান, ইনডিড মানে বস্তুত, তিনি মূলত বা বস্তুত একজন সৎ লোক বা অনেস্ট ম্যান। এখন ইনডিড বাক্যের মধ্যে থাকাতে উভয় পাশে কমা হলো। হি বিকেম অ্যাংরি উইথ মি, তিনি আমার প্রতি রাগান্বিত হয়েছিলেন। হাউএভার, যাই হোক, আই ডিড নট মাইন্ড ইট, আমি এতে কিছু মনে করিনি। এখানে দেখো হাউএভার কিন্তু বাক্যের মধ্যে, যার জন্য হাউএভারের উভয় পাশে কমা হচ্ছে। যদি হাউএভার বাক্যের শুরুতে থাকতো তাহলে হাউএভারের পরে কমা হতো। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।